যখন সেনাদের সামনে দিয়ে মুশফিক হেঁটে যায় তখন সবাই শ্রদ্ধা ভরা চোখে তার দিকে তাকিয়ে থাকে। কাজের প্রতি ভক্তি, দেশের প্রতি ভালোবাসায় ব্যক্তিত্ব, সব মিলিয়ে সবাই তাকে আদর্শ মনে করে, তাকে অনুসরণ করার চেষ্টা করে। সৈনিকদের সামনে মুশফিক সবসময় তার ব্যক্তিত্ব বজায় রেখে চলেছে, কিন্তু আজকে তার মনের আকাশে একটুও সূর্যের দেখা নেই। ঘন কালো মেঘের ঘন ঘটায় সবকিছু ছুঁয়ে আছে। ঘুটঘুটে অন্ধকারে চারিপাশ নিস্তব্ধ হয়ে আছে। বুকের ভেতরটা অশান্তিরা তোড়পাড় করে দিচ্ছে। গম্ভীর দাম্ভিক মুশফিক ছটফট করে ওঠে। আগে কখনো এমন হয়নি। এই এমন হওয়ার জন্য দায়ী চঞ্চল মেয়েটা, যে কিনা খাতা কলমে তার একান্ত নিজের। চঞ্চল মেয়েটা খুব যত্ন করে তার মনে ঝড় লাগিয়ে দিয়েছে, অথচ তাদের এখনো প্রেম হয়নি, কাছে আসা হয়নি, নিবিড় করে ছুঁয়ে দেয়া হয়নি। তারপরেও মনের এই তোড়পাড় কিসের জন্য? বুকের ভেতর আগুন জ্বলছে দাবানলের মতো, দাউ দাউ করে। রাতে বাড়ি ফিরে মিতুকে ফোন দেয়। তার ফোন দেওয়াও সীমিত। অন্য হাজবেন্ডদের মতো সারাদিন ফোন দেওয়ার ধাত তার নেই। মিস করলেই কেন ফোন দিতে হবে? চোখের দিকে তাকিয়ে কথা বলতে না পারলে এই সামান্য কথা বলে কি মনের আশ মিটিয়ে? ঢাকা থেকে আসার আজকে 40তম দিন। এই 40 দিনে তাদের কথা হয়েছে হাতে গোনা কয়েকবার। মুশফিক চাইতো মিতু ফোন দিক, কিন্তু মিতু ফোন দেয়নি। মেজরের বুঝতে অসুবিধা হয় না যে তার স্ত্রী অভিমানে টইটুম্বুর হয়ে আছে, কিন্তু অভিমান ভাঙাবে কি করে? সে যে খুব দূরে, আগামী 9 মাস কোনো ছুটি নেই, যে বাড়ি যাবে। মিতু ফোন রিসিভ করলে মুশফিক বলল, কেমন আছো? মিতু আস্তে করে বলল, ভালো। পড়ালেখা কেমন হচ্ছে? মিতুর পাথর স্বরে বলল, ভালো। মুশফিক মুচকি হাসে। মিতুর রাগের পারদ তাকে ছুঁয়ে যাচ্ছে। তারপর আর কি খবর? কিছু না। তুমি রাগ করতেও জানো? না। মুশফিক কিছুটা থেমে বলল, কথা বলতে চাইছো না মিতুল? না, একটু কথা বলে আমার আশ মেটে না। বুকে চলমান রক্তক্ষরণ আরো বাড়তে চায়। কথা না বলেই ভালো, রক্তক্ষরণ সীমিত হয়। মিতুর কথাটা মুশফিকের অন্তর ছুঁয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি এত কষ্ট দিই তোমায়? এবার মিতু নিজেই দিশেহারা। শক্ত খোলস ছড়িয়ে সশব্দে কেঁদে ওঠে। ম্যাচিওর মেয়ের মন যেন অবুঝ পানায় ভরে যায়। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনি খুব খারাপ, পাষাণ। আমি আপনাকে একটুও ভালোবাসি না। আই হেট ইউ মেজর। মিতু লাইন বিচ্ছিন্ন করে দেয়। মুশফিক তারপরও মোবাইলটা কানে নিয়ে বসে থাকে। দায়িত্বে কর্মরত এক অফিসারের যে কত দায়িত্ব তা অন্য কাউকে বোঝানো সম্ভব না। কিভাবে বোঝাবে? পরিকল্পনা যে অন্য কাউকে বলা নিষেধ, এটা গোপনীয়তা। মিতু যে তাকে খুব চাইছে তা অভিমানের ফাঁক গলে নিঃশব্দে তাকে জানিয়ে যায় মন পাখি। মুশফিকও যে মিতুকে খুব চায় তা কি মেয়েটা জানে? জানবে কি করে? মেজর যে কখনো বলেনি। ফোনে 2-1 মিনিট কথা ছাড়া আর কিছুই হয়নি। সে কটেজের বারান্দায় এসে বসে। চোখের পর্দায় ভেসে ওঠে ফর্সা কোমল রমণীর শাড়ি পরার দৃশ্য, যা কিনা এখনও হৃদয় কাঁপিয়ে দেয়। সে চোখ বন্ধ করে নেয়। সেদিন সে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ দরজা খোলার শব্দে সতর্ক ট্রেনিংপ্রাপ্ত মেজরের ঘুম ভেঙে যায়। বাথরুমের দরজা দিয়ে মিতু বেরিয়ে আসে, গায়ে কোনোরকম শাড়ি জড়ানো। মিতু মুশফিকের দিকে তাকানোর আগে মুশফিক আবার চোখ বন্ধ করে নেয়। মিতু শাড়িটা আবার প্রথম থেকে পরার চেষ্টা করে। ফর্সা শরীর, পেলব নরম দেহের অধিকারী মেয়েটা একান্ত তার নিজের। কখনো কোনো নারীর দিকে পূর্ণ দৃষ্টি না ফেলা মুশফিক মিতুর আদুল উদরের থেকে দৃষ্টি সরাতে পারল না। তৃষ্ণার্ত পাখির মতো এইটুকু দেহই প্রাণ ভরে দেখতে লাগলো। সে মনকে বোঝালো এভাবে দেখা অন্যায়, পাপ, কিন্তু মন তাকে ধমকালো, বলল, ইস, মেয়েটা তোর বউ রে গাধা। দেখলে কিচ্ছু হবে না, চুপচাপ দেখ। অন্য মেয়ে হলে অবশ্যই পাপ হতো, কিন্তু এই রমণী তোর বউ। মনের কথায় মুশফিক শুকনো ঢোক গিলেছে। বুকের ভেতর তখন অন্যরকম ঝড়। পুরুষালী দেহ মন তখন আন্দোলন শুরু করে। সে শক্ত হয়ে বিছানায় শুয়ে থাকে। এ মেয়েটা অতি গম্ভীর সংযত মেজরের বুকে ঝড় তুলে ফেলেছে, যা আর কেউ পারেনি। অবশ্য আর কারো দিকে সে এমন চোখে তাকায়নি। মুশফিকের মনে হয়েছিল মিতুর উদর তাকে হাত ছানি দিয়ে ডাকছে,
ইচ্ছে করছে বলিষ্ঠ হাতে মিতুকে শক্ত করে পাথর কঠিন বুকে পিষ্ট করে দিতে, কিন্তু সে নিজেকে খুব সামলে নিয়েছে, একটুও ছুঁয়ে দেখেনি, না মিতুকে বসতে দিয়েছে। সেই দৃশ্য এখনো চোখে ভাসে। মুশফিকের কেমন লাগে। ঘুমন্ত ব্যাঙাচি ফুসফুস করে জেগে ওঠে, হাত দিয়ে চুল টেনে মুখ দিয়ে অস্পষ্ট করে বলল, উফ মিতুল। কাক ডাকা ভোর। চারিদিকে তখনও অন্ধকার। মিতু নামাজ পড়েছে। আজকাল নামাজে মোনাজাতে বসলেই না চাইতেই মুশফিকের জন্য দোয়া চায় বিস্তর, অথচ মানুষটার প্রতি তার এক আকাশ অভিমান। মাঝে মাঝে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করে। ইস, বিয়ের আগে কত কি ভেবেছে, কিন্তু এখন কিছুই হচ্ছে না। ভেবেছিল আর্মিরা বুঝি খুব রোমান্টিক আর বউ ঘেঁষার টাইপ হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে আর্মিরা আনরোমান্টিক, অযত্নশীল আর খুব খারাপ হয়, বিশেষ করে তার মেজর। এই যে কিছুদিন পরে পরে একটু ফোন দেয়, এতে কি হয়? এটুকু কথা বলে মিতুর মন আরো বেশি খারাপ হয়। গম্ভীর হাসকি স্বরটা আরো বেশি সময় ধরে শুনতে ইচ্ছে করে, অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু মুশফিক কেমন যেন 2 মিনিটের বেশি একটুও কথা বলে না। সেদিন যাওয়ার সময় বলেছিল প্রতিদিন ফোন দেবে, কিন্তু মুশফিক ফোন দেয়নি। মেজর কথা দিয়ে কথা রাখেনি। সে চাতক পাখির মতো ফোনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ফোন আসে না। মেজরের প্রতি তার খুব রাগ, খুব। মহিমা বেগম সকালের নাস্তা বানাচ্ছে, এমন সময় কলিং বেল বাজে। উনি গলা ছেড়ে মিতুকে ডাকে। মিতুর হাতে তখন উপন্যাসের বই, নাম বাবলি। সেই বই রেখে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলে দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা 2 মানবীকে দেখে মিতু অবাক হয়, কিন্তু মুহূর্তেই অবাকের রেশ লুকিয়ে সাহেরা বেগমকে জড়িয়ে ধরে। চঞ্চল হরিণী কলকলে কণ্ঠে বলল, মা, ভালো আছেন? সাহেরা বেগম মিতুকে বলল। ভালো আছি, তুমি কেমন আছো? মিতু আর চোখে মুশফিকের দিকে তাকায়। সাহেরা বেগমের হাত ধরে বলল, ভেতরে আসুন মা। আম্মু দেখো কে এসেছে। মুশফিক চুপচাপ তার মাকে অনুসরণ করে, গম্ভীর মুখে বারবার মিতুর দিকে তাকাচ্ছে। মেয়েটা তার সাথে কথা বলছে না কেন? ওদের বাসায় এসেছে, অথচ তার কোনো রা নেই। সে দাম্ভিকতার সাথে সোফায় বসে। মিতুর এড়িয়ে যাওয়ায় মেজরের খুব রাগ হলো। রাগে নাকের পাটাতন ফুলে উঠল। চুপচাপ নিজেকে সংযত করতে চাইল। মিতু তার ওপর রেগে আছে। এই মুহূর্তে সে যদি রাগ করে তো পরিস্থিতি বিগড়ে যাবে। মুশফিক মিতুর দিকে তাকিয়ে দেখে মিতু আর চোখে তার দিকে তাকাচ্ছে। মুশফিকের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। মিতু মুশফিকের ঠোঁটের হাসি দেখে চুপচাপ রুমে চলে যায়। হঠাৎ করে মুশফিক আর সাহেরা বেগম আসার কারণ বোধগম্য হচ্ছে না। কিছুক্ষণ পরে মহিমা বেগম এসে মিতুকে জানায় ব্যাগ গোছাতে। মায়ের কথায় মিতুর ভ্রু কুঁচকে যায়। মায়ের দিকে লক্ষ্য করে দেখে মহিমা বেগমের চোখ ছলছল করছে। মিতু কিছু বলার আগে উনি বললেন, মুশফিক তাকে খাগড়াছড়ি নিয়ে যাবে। মিতু মাথা নেড়ে না করে, চোখের পানি গাল বেয়ে নেমে যায়। আমি যাব না। মহিমা বেগম কান্না চেপে বলল, মুশফিক নিতে চাইছে, যাব না মানে কি? মিতু রাগী কণ্ঠে জোরেই বলল, ও নিতে চাইলে আমি যাব কেন? ওর কথায় উঠবোস করব কেন? আমি পারবো না। মহিমা বেগম মিতুকে থামিয়ে বলল, মুশফিক তোর স্বামী, ওর কথাই শুনতে হবে। বেয়াদবি করবি না মিতু। মিতু ফুপিয়ে ওঠে। খাগড়াছড়ি চলে যাওয়া মানে পরিবার থেকে অনেক দূরে চলে যাওয়া, অথচ সে এখনো প্রস্তুত না। মিতু তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাদের ছেড়ে যাব না। তখনই সাহেরা বেগম আসে। মিতু তার মাকে জড়িয়ে ধরে মা মেয়ে অঝোর ধারায় কাঁদতে দেখে উনি চুপচাপ মিতুর মাথায় হাত বোলায়। মিতু তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মা, আমি যাব না। সাহেরা বেগম মিতুকে বোঝানোর জন্য বলল, আমি জানি মা, হঠাৎ করে এত দূরে যাওয়ার কথায় তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার স্বামী ব্যাপারটাও তো দেখতে হবে। আগামী কয়েক মাস মুশফিকের কোনো ছুটি নেই। তুমি যদি না বোঝো তাহলে কিভাবে হবে? স্বামী স্ত্রী দুজনকে বুঝতে না পারলে সংসারে শান্তি আসবে না। মিতু কিভাবে বলবে তাদের দুজন এখনো একটু কাছাকাছি আসেনি, না হয়েছে কোনো বন্ধুত্ব। এই মানুষটার কাছে যেতেই অস্বস্তি। উনি যেমন নিজের চারিপাশে শক্ত আবরণ বানিয়ে রেখেছে, এই আবরণ ভেদ করে যে মুশফিকের অন্তর ছুঁতে পারছে না।
সে ফুপিয়ে ওঠে, মাথা নেড়ে বলে, আমি যাব না। সাহেরা বেগম আর মহিমা দুজনে মিলিয়ে বুঝিয়েও মিতুকে রাজি করাতে পারে না। মহিমা বেগম হাল ছেড়ে বলল, কি করব আপা? সাহেরা বেগম ওনাকে নিয়ে বাহিরে যায়। মুশফিক রাজি করাবে? দুজন বিষণ্ণ মুখে বেরিয়ে আসতে দেখে মুশফিক কিছু আঁচ করে। সাহেরা বেগম তার পাশে এসে বসে। সে গম্ভীর দৃষ্টি ফেলাতে উনি বলল, রাজি করাতে পারছি না, মিতু কোনোভাবে যেতে রাজি না। মায়ের কথা শুনে গম্ভীর চেহারা আরো গম্ভীর হয়। সে কখনো ভাবেনি মিতু এমন প্রত্যাখ্যান করবে। সাধারণত মেয়েরা স্বামীর সাথে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু মিতু চাইছে না কেন? সেটা কি তার উপরের অভিমান থেকে? মুশফিক যে কিনা দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত মেজর, সে কি এত সহজে হাল ছাড়বে? সে উঠে দাঁড়ায়, আস্তে করে মিতুর রুমে ঢুকে পর্দা টেনে দেয়। মিতু মুশফিকের দিকে তাকায়, চোখের পানি গাল ভিজিয়ে যাচ্ছে। মুশফিক চুপচাপ সামনে দাঁড়িয়ে মিতুকে দেখতে থাকে। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আবারও ফুপিয়ে ওঠে। কান্নার তোড়ে ঠোঁট মৃদু কেঁপে ওঠে, ভেজা গলায় অস্পষ্ট করে বলল, আমি যাব না। মুশফিক তীক্ষ্ণ চোখে মিতুর দিকে তাকিয়ে আছে, গম্ভীর কণ্ঠে বলল, কেন? আব্বু আম্মুকে ছেড়ে যাব না। বিয়ে হয়ে গেছে, ছেড়ে তো যেতেই হবে। না। মুশফিক তার বলিষ্ঠ শক্ত হাত বাড়িয়ে মিতুর চোখের পানি মুছে পাশে বসে বলল। আমার সাথে থাকতে ইচ্ছে করে না? মিতু চুপচাপ মুশফিকের দিকে তাকায়। মুশফিক বলল, আমি মনে করি আমাদের দুজনের একসাথেই থাকা উচিত। আমাদের সম্পর্কটা 8-10টা বিবাহিত সম্পর্কের মতো না। সম্পর্ক স্বাভাবিক করতে হলেও আমাদের একসাথে থাকা উচিত। মিতু ছোট করে বলল। হুম। যাবে আমার সাথে? মিতু আবার মাথা নাড়ে। কেন? আপনি একটুও ভালো না, এত দূরে থেকেই কাঁদান, কাছে গেলে আরো কাঁদাবেন। মুশফিক মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। ভালো নাকি খারাপ সেটা তো জানতে হবে। জানার জন্য কাছে যাওয়া দরকার। দূরে আছি বলেই তো কাঁদার সুযোগ পাচ্ছ। কাছে থাকলে একটুও কাঁদতে দেবো না। আমার স্ত্রীকে আমি কেন কাঁদতে দেবো? মিতু চুপ করে থেকে বলল। জানি কষ্ট দেবেন। মুশফিক মিতুর চোখের দিকে তাকায়। সুচালো দৃষ্টি মিতুর হৃদয় প্রশমিত করে। মুশফিক হেসে বলল, কিছু তো দেবো, তা নিশ্চয়ই কষ্ট না, স্বর্গ সুখ হতে পারে। যাব না। কালকে যে বললে এটুকু কথা বলেই তোমার মন ভরে না, বুকে আরো রক্তক্ষরণ হয়। আজকে যদি না যাও তাহলে এই রক্তক্ষরণ আরো দীর্ঘ হবে। মিতু মাথা তুলে মুশফিকের দিকে তাকিয়ে বলল, কেন? আগামী 9 মাস কোনো ছুটি নেই। 9 মাস পরে 3 দিনের ছুটি। আজকের ছুটি ম্যানেজ করতে অনেক কষ্ট হয়েছে, সুতরাং দূরত্ব বরং বাড়বে, কমবে না। মিতু চুপচাপ ভাবে কি করবে। মন একবার বলে বাবা মাকে ছাড়া যাবে না, আরেকবার বলে এতদিন মুশফিককে দেখবে না, ঠিকঠাক কথাও হবে না, সেটা মানা অসম্ভব। মিতুর দিকে তাকিয়ে মুশফিক বলল, পারবে এতদিন অপেক্ষা করতে? মিতুর কথা বলে না। মুশফিক মিতুর হাতটা আঁকড়ে ধরে বলল, তুমি কি আমাকে একটুও মিস করো না মিতু? আমি তো তোমাকে খুব মিস করি। মিতু আস্তে করে বলল, আমিও মিস করি। তাহলে না করছো কেন? মিতু চুপ করে থাকে। মুশফিক শক্ত কণ্ঠে বলল, তুমি তাহলে অপেক্ষা করতে প্রস্তুত হও। মিতু মুশফিকের দিকে তাকিয়ে বলল, পারবো না। কেন? মুশফিকের চোখের দিকে তাকিয়ে মিতুর মনে হলো মানুষটার কাছে না থাকলে সে মরে যাবে। সে আস্তে করে বলল, আপনার কাছে যাব। মুশফিকের ঠোঁটের ভাঁজে কিঞ্চিত মুচকি হাসির রেখা ফুটে ওঠে। শিওর? মিতু মাথা নাড়ে। মুশফিক মিতুর গালে হাত রেখে বলল। মাই সুইটার। মিতু চুপ করে থাকে। মুশফিক বলল, আমি তোমায় অন্য দুনিয়া দেখাবো মিতুল। সেই দুনিয়ায় শুধুমাত্র তোমার আর আমার। বাসার সবাই বাস কাউন্টারে তাদেরকে বিদায় দিতে আসে। মিতুর কাপড় চোপড় একটা বড় লাগেজে উপন্যাসের বই আর একাডেমিক বই মিলিয়ে 2টা বস্তা হয়েছে। মিতু কাছে। মিতুর কান্না দেখে মুশফিকের বলতে ইচ্ছে করছে, ভাই তুমি যেতে হবে না, তারপরও প্লিজ কেঁদো না। কিন্তু মুখে কিছু বলল না। সে আগেই অনলাইনে টিকিট বুক করে রেখেছিল। খাগড়াছড়ি যাওয়ার মানুষ অনেক, তা বাস কাউন্টারে না আসলে বোঝা যাবে না। 95% মানুষ ঘুরতে যাচ্ছে, আর কিছু স্থানীয় আর কিছু চাকরি সূত্রে বসবাস করে। মুশফিকও তাদের দলে। নির্জন পাহাড়ি অঞ্চলে তার বসবাস। রাত 10টায় বাস আসে। মিতু জানালার পাশে বসে। সে ঢাকার মেয়ে হলেও বেশিক্ষণ বাস জার্নি করতে পারে না। কেমন গা গোলায়, বমি ভাব হয়।
জানালার পাশে বসার কারণ বাহিরের ঠান্ডা বাতাস গায়ে লাগলে বমি ভাব হবে না। বাসের কন্ডিশন খুব ভালো, সিটগুলো বেশ বড়। বাসটা মিতুর খুব পছন্দ হলো। বাস পূর্ণ গতিতে সামনে এগিয়ে যায়। মুশফিক চুপচাপ বসে আছে। সারাদিন মিতু একটুও কথা বলেনি। তার মতো মানুষকে কেউ এড়িয়ে যাবে, ব্যাপারটা ভাবলেই কেমন লাগে। সবকিছুর ঊর্ধ্বে ভালো কথা হলেও মিতু তার সাথে যাচ্ছে। সে একটু পরে মিতুকে বলল। কোনো সমস্যা হলে আমাকে বলবে, ওকে? মিতু মুশফিকের দিকে তাকায়। বাসের নিয়ন আলোয় সূচালো তীক্ষ্ণ চোখের দৃষ্টি মেলে মেজর তার দিকে তাকিয়ে আছে। সে মাথা নাড়ে, অর্থাৎ বলবে। মুশফিক কিছুটা হেলে চোখ বন্ধ করে বসে। মিতুর কেমন দম বন্ধ লাগে। হাঁসফাঁস করে জানালা খুলতে চায়। কিছুক্ষণ টানাটানি করে কিন্তু খোলে না। মিতুর নড়াচড়ায় মুশফিক চোখ খুলে তাকায়, ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে? মিতু বিবর্ণ মুখে বলল। জানালা খুলতে চাচ্ছিলাম, কেমন গা গোলাচ্ছে। মুশফিক মনে মনে ভাবে। সর্বনাশ, এই মেয়ের কি জার্নি করার অভ্যাস নেই নাকি? অভ্যাস না থাকলে তাকে খাগড়াছড়ির জামাই দিকে বিয়ে দিল কেন? আশ্চর্য। মিতু ছটফট করে ওঠে। মিতুর ছটফট দেখে মুশফিক ভাবে মিতু বুঝি এখনই বমি করে দেবে। সে মুশফিকের দিকে তাকিয়ে করুণ গলায় বলল। বাতাস লাগলে ভালো লাগতো। মুশফিক শান্ত স্বরে বলল। এটা এসি বাস মিতু, এসি বাসের জানালা খোলা যাবে না। এতক্ষণে মিতু ভালো করে লক্ষ্য করে জানালা না খুললে কিভাবে হবে। সে বিষণ্ণ মুখে বলল। নন এসি নিতেন। মুশফিক মিতুর বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে বলল। আমি সবসময় এই বাসেই চলাচল করি। তাছাড়া ভাবলাম এত দূরের জার্নি তোমারও সুবিধা হবে, আরামেই যেতে পারবে। আমি এসি বাসে অভ্যস্ত না। জানতাম না। আচ্ছা, সমস্যা নেই, আই উইল ম্যানেজ। মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না। মিতু চুপ করে বসে আছে। মুশফিক হেসে মিতুর দিকে ফিরে তাকায়। আমার সাথে কথা বলো মিতু, কথার মাঝে থাকলে দেখবে বমি আসবে না। কে বলেছে? তুমি কথা বলে দেখো। মিতু মুশফিকের গম্ভীর অথচ মায়াকাড়া চেহারাটার দিকে তাকিয়ে থাকে। কি কথা বলা যায়? এটা কি বাস? হানিফ এন্টারপ্রাইজ। এসি বাস? হ্যাঁ। কত ভাড়া? আগে 1400 ছিল, এখন 1600 করা হয়েছে। মিতু আফসোস করে বলল। এতগুলো টাকা দিয়ে না এসে নন এসি বাসেই আসা যেত। মুশফিক ঠোঁট টিপে হাসে। বউকে আরামে রাখার জন্য এইটুকু টাকা তোমার বরের আছে। মিতু হাস্যোজ্জ্বল মুখে তাকায়। আমরা কখন পৌঁছবো? মুশফিক ঘড়িতে সময় দেখে বলল। সকাল হয়ে যাবে। এতক্ষণ? এতক্ষণ তো লাগবেই। 272 কিলোমিটার রাস্তা কি আর 1 ঘন্টার মধ্যে পাড়ি দেওয়া যাবে? মিতু অবাক হয়। অবাকের রেশ তার মুখে লেপতে থাকে। খাগড়াছড়ি এত দূরে? হ্যাঁ। মুশফিক থামে, মিতুর দিকে তাকিয়ে বলল। তুমি কোথাও ঘুরতে যাওনি মিতু? মিতু দুঃখ ভরা কান্ত চেহারায় বলল। না, আমি তো খুব দুষ্টু, তাই আম্মু মনে করে আমাকে দূরে কোথাও একা পাঠানো যাবে না, কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলবো। আম্মু এক কথা, বিয়ের পর পর নিয়ে ঘুরবো। মিতু তার সাথে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এই যে বেশ স্বাভাবিক গলায় কথা বলছে। সে বলল। তুমি দুষ্টু নাকি? মিতু মিটিমিটি হেসে বলল। ভীষণ। আমার তো মনে হয় তুমি শান্ত। আপনার সাথে তো কোনো দুষ্টুমি করি না। কেন? মিতু জানালার দিকে তাকিয়ে বলল। ভয় লাগে। কেন? জানি না, আপনি কাছে থাকলে আমার খুব ভয় হয়। এখন যে এত কাছে বসে আছো, ভয় লাগছে না? মিতু মুশফিকের দিকে তাকায়। বুকের ভেতরে টিপ টিপ ছন্দের মাত্রা বাড়ে। মুশফিক তার খুব কাছে। এই যে হাতের বাহু তার গা স্পর্শ করে আছে। কি যে ভয়ঙ্কর অনুভূতির আলোড়ন হচ্ছে তা বোঝানো যাবে না। নাম না জানা বডি স্প্রে মৃদু সুবাস ছড়াচ্ছে। নিজস্ব পুরুষালী ঘ্রাণ কেমন গা ঝিমঝিম করিয়ে দিচ্ছে। মিতু চুপচাপ বসে আছে। এর আগে মুশফিক তার এত কাছে আসেনি, আজকে প্রথম। দুজনে এই সামান্য দূরত্ব ঘুচিয়ে একসাথে বসেছে। অথচ অন্যদের বেলায় দেখা যেত যে এতদিনে বেশ কাছাকাছি চলে গিয়েছে। মিতুর অন্যরকম অনুভূতি হচ্ছে। সে ঝিম ধরে চোখ বন্ধ করে বসে থাকে। মুশফিক শক্ত হয়ে বসে থাকা মেয়েটার চেহারার দিকে তাকায়। ঘুমোবো মিতু? মিতু মুশফিকের দিকে তাকায় না। লোকটা যেন কেমন,
হঠাৎ বুকে আগুন জ্বালিয়ে দেয়। এই যে একটু আগেও তো দিব্যি মুশফিকের সাথে কথা বলছিল, হঠাৎ যেন গায়ে কেমনতর অনুভূতির ফোয়ারা ধিক ধিক করে ছুটে যাচ্ছে। পুরুষালী ঘ্রাণ, গম্ভীর হৃদয় ছোঁয়া হাসকি স্বর যেন তাকে লজ্জায় ডুবিয়ে দিচ্ছে। মিতু কথা বলতে পারল না, গলার স্বর যেন আটকে গেল। মুশফিকের বলিষ্ঠ হাত পায়ের সাথে তার হাত পায়ের মৃদু ছোঁয়া যেন গা কাঁপিয়ে দিচ্ছে। সে চুপ করে বসে থাকে। মুশফিক মাথাটা হেলিয়ে মিতুর দিকে তাকায়। কি ব্যাপার ম্যাডাম, ফুল স্টপ কেন? মিতু আস্তে করে বলল। এমনি। মুশফিক মিতুর চেহারাটার দিকে তাকিয়ে বলল। হঠাৎ চুপ করে গেলে কেন? মিতু চুপ থেকে কিছুক্ষণ পরে বিবশ কণ্ঠে বলল। চুপ থাকতেই ভালো লাগছে। মুশফিক মিতুর লজ্জারাঙা মুখের দিকে তাকিয়ে বলল। এখন এই মুহূর্তে কি পাচ্ছ, ভয় না লজ্জা? মিতু অবাক চোখে মুশফিকের দিকে তাকায়। উনি কিভাবে বুঝে গেল? সে মাথা নিচু করে নেয়। মুশফিক বলল। এতক্ষণ তো সব স্বাভাবিকই ছিল, হঠাৎ? মুশফিক আবার বলল। এই লজ্জার ভয় যে কিভাবে দূর করবো তা আল্লাহই জানে। মিতু অস্পষ্ট গলায় বলল। দূর? অস্পষ্ট করে বলা কথাটা মিতুর কানে আসে। এখন দূর বললে তো দূরে যাব না মিতু। মুশফিকের কথাগুলো দুষ্ট রূপ নিচ্ছে। সে প্রসঙ্গ পাল্টাতে চাইল। ফোঁস করে শ্বাস ফেলে বলল। আমি ঘুমোবো। মুশফিক মুচকি হাসে। আচ্ছা। মিতু চুপ করে থাকে। চুপ করে বসতে পারে পাশের মানুষটা ছটফট করছে। সে ঘুমানোর চেষ্টা করে। মুশফিক নিজের মাঝে আগে কখনো এমন পরিবর্তন লক্ষ্য করেনি। আজকে এমন হচ্ছে কেন? বউ পাশে আছে বলেই হয়তো। এই যে এখন ইচ্ছে করছে অনেক কথা বলতে, কিন্তু চঞ্চল হরিণের কি হলো কে জানে। হঠাৎই লজ্জার অদৃশ্য চাদরে নিজেকে মুড়ে নিল। মুশফিক আস্তে করে বলল। ঘুমিয়ে গিয়েছো? মিতু চোখ খুলে তাকায়। মুশফিক বলল। তুমি বোধহয় ভয় পাচ্ছ। তুমি চাইলে আমি তোমার হাত ধরে বসতে পারি, এতে ভয় কম লাগবে। মুশফিকের কথা শুনে মিতু চুপ করে। লোকটা যে কড়া চালাক তা এই মাত্র বলা কথাটাই বোঝা যাচ্ছে। হাত ধরতে ইচ্ছে করছে অথচ বলবে না হাত ধরবে। বলল কি হাত ধরলে ভয় কম লাগবে। মিতু আস্তে করে বলল। আমার হাত ধরতে ইচ্ছে করছে। মুশফিক বিস্তর হাসে, হাত দিয়ে চুল টেনে বলল। বউ কাছে থাকলে হুটহাট এমন অনেক ইচ্ছেই জাগে। মিতু চুপ করে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মুশফিক আস্তে করে মিতুর হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। চিকন সরু আঙ্গুলের ভাঁজে বলিষ্ঠ শক্ত কড়া পড়া হাতের আঙ্গুল গুজে দিয়ে চুপচাপ সিটে হেলান দেয়। মিতু কিছুক্ষণ পরে ঘুমিয়ে যায়। একটু হেলে পড়ে মুশফিকের দিকে। মুশফিক ঘুমোয়নি, বাসে সে ঘুমোতে পারে না। মিতুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। মিতু তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। গালের পাশের চুল সরিয়ে দেয়। মিতু নিচু গলায় ফিস ফিস করে বলল। শোনো, আমার হৃদয় হয়নি তোমাকে কাছে আনতে পেরে যেন যুদ্ধ জয় করার সুখ পাচ্ছি। তুমি কি কখনো তা উপলব্ধি করতে পারবে? মিতু হাত দিয়ে মুশফিকের শার্ট আঁকড়ে ধরে, মুখ গুজে দেয় তার কাঁধে। মুশফিকের দেহ অসাড় হয়ে আসে। সে নিঃশব্দে গভীর নিঃশ্বাস ফেলে মিতুর দিকে আদর মাখা চোখে তাকিয়ে থাকে। আচ্ছা মিতু, জেগে থাকলে কি এভাবে কাছে আসতো? মোটেও না। এই মেয়ে তো লজ্জায় কথাই বলে না। মুশফিক আস্তে করে পরম আদরে মিতুর কপালে একটা চুমু দেয়। মিতু নড়ে চড়ে বসে। মুশফিক চুপচাপ মিতুর হাতটা আঁকড়ে ধরে বসে আছে। মিতু চুপ করে আছে। লজ্জায় শিহরণে তার দম বন্ধ হয়ে আসে, কিন্তু সে সরে আসতে পারছে না। অজানা আকর্ষণে তারও লেপ্টে থাকতে ইচ্ছে করছে। মুশফিকের বলা কথাগুলো হৃদয়ে লেগেছে। সে কপালে মুশফিকের ঠোঁটের ভেজা চুম্বন এখনো অনুভব করতে পারছে। হঠাৎ মনে হলো, মেজর এত খারাপ? গাড়িতেই চুম্মাচাটি শুরু করেছে। বাসায় নিতে পারলে কি করবে? ভাবতেই মিতুর গলা শুকিয়ে গেল। সে আস্তে করে মুশফিকের দিকে তাকালো। মুশফিক তার দিকেই তাকিয়েছিল। সে মিতুকে তাকাতে দেখে বুক মুচড়ে উঠল। গোপন কথা, গোপন স্পর্শ কি মেয়েটা জেগেই অনুভব করেছে? আস্তে করে বলল। এই তুমি ঘুমোওনি? আশ্চর্য। মিতু মনে মনে নিজের গালে ঠাস করে একটা থাপ্পড় দিল। আর একটু এমন করে কাঁধে শুয়ে থাকতো। চুপচাপ মুশফিকের নরম কথা, আদরের চুম্বন অনুভব করত। তা না করে সে গরুর মতো বড় বড় চোখ করে তাকিয়ে ফেলেছে। তার চোখ খুব সুন্দর,
সবাই উপমা দেয় হরিণের মতো চোখ, কিন্তু আজ তার মনে হচ্ছে এগুলো মোটেও হরিণের চোখ না, এগুলো গরুর মতো চোখ। নিজের প্রতি নিজের রাগে গা বিষিয়ে উঠল। বিয়ের পরে এই প্রথম মুশফিক মিতুর দিকে ভালোবাসার চুম্বন এঁকে দিয়েছে, আর সে কিনা এটা ভেস্তে দিল। যদিও তার লজ্জা লাগছে, হাত পায়ের তালুতে শিরশির করে উঠছে, তারপরেও নিজেকে সামলানো যেত। কিন্তু মুশফিকের এমন হতবিহ্বল চেহারা দেখে তা আর সম্ভব না। এই মুহূর্তে মুশফিককে দেখে তার মনে হচ্ছে মুরগি চোর কেবল হতবাক হয়ে বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে। মিতু বোকার মতো হাসার চেষ্টা করলো ঠিকই, কিন্তু পেটের ভিতর ভয় কুরকুর করে উঠছে যে বাসায় গিয়ে কি হবে। লজ্জায় তার ইচ্ছে করছে বাস থেকে নেমে ঢাকা ফিরে যেতে। মুশফিক স্মার্টলি নিজেকে সামলে নেয়। মিতুর বোকা হাসির দিকে তাকিয়ে বলল, কি হলো? গাড়ির ঝাঁকি লেগে ঘুম ভেঙে গেল। রাস্তা এত খারাপ। মিতু মুখের সামনে হাত নিয়ে হাই তুলল, যেন সদ্য ঘুম ভেঙেছে। যে চোখ পিট পিট করে তাকালো, যথাযথ চেষ্টা করছে তাকে দেখে যেন বোঝা যায় মাত্র ঘুম থেকে উঠেছে। মুশফিক মিতুর মুখের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। মিতু এমন শিকারী দৃষ্টি দেখে নড়ে চড়ে বসে। মুশফিক বলল, রাস্তা ভাঙা না, মোড় ঘুরতে গিয়ে ঝাঁকে লেগেছে হয়তো। মিতু মাথা নেড়ে আবারও সিটে মাথা রাখে। মুশফিকের মুখাবয়ব গম্ভীর হয়, চুপচাপ গম্ভীর মুখ হয়ে বসে থাকে। মিতুর সাথে আর একটাও কথা বলে না। সে ভাবে মিতু সত্যি কথাই বলেছে, ঘুমিয়েই ছিল। নিজের উপর সে যার পরনায় বিরক্ত। এত কন্ট্রোললেস সে একটু বেশি এগিয়ে ফেলেছে। মিতু জেগে থাকলে নির্ঘাত খারাপ ভাবতো। এমনি মেয়েটা তাকে খুব ভয় পায়, তার উপর আবার এত কাছে চলে আসলে দেখা যাবে কালকে সকালেই ঢাকা চলে যাবে। রাত 1:05 কুমিল্লা পদুয়ার বাজারে বাস থামে। রাতের খাবার খাওয়া আর প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্যই এই বিরতি। বিরতির সময় 30 মিনিট। মিতু আর মুশফিক নেমে আসে। মিতু হাত দিয়ে নাক চেপে ধরে অনেকক্ষণ ধরেই বমিভাব হচ্ছিল। বাস বন্ধ করার ফলে ইঞ্জিন থেকে এক প্রকার গন্ধ এসে নাকে লাগে। মিতুর মনে হচ্ছে এত বিশ্রী গন্ধ সে আগে কখনোই পায়নি। তার পেটে নাড়ি ভুড়ি বের হওয়ার মতো উল্টে পাল্টে যাচ্ছে। সে মুশফিকের পাশ দিয়ে দ্রুত হেঁটে সামনে গিয়ে গড়গড় করে বমি করে দেয়। মুশফিক মিতুকে ধরে। মেয়েটার কষ্টে তার নিজেরই খারাপ লাগছে। এই যে বমি করতে কি কষ্ট হচ্ছে। এক পর্যায়ে বমি করতে করতে মিতু দুর্বল হয়ে যায়। মুশফিক তার হাত ধরে সামনের দোকান থেকে পানির বোতল এনে চোখে মুখে পানি দিয়ে কিছুটা পানি মাথায় দেয়, কিছুটা পানি খেতে দেয়। মুশফিক বলল, কিছু খাবে? মিতুর পেটে খুব ক্ষুধা আছে, কিন্তু বমির ভয়ে বলল, না। মুশফিক সামনে তাকায়। হোটেল নূরজাহান, বেশ নামকরা হোটেল। হানিফ বাস এই হোটেলের সামনেই থামে। সে মিতুকে নিয়ে ভেতরে যায়। মিতু ওয়াশরুমে যায়। এই ফাঁকে সে হাত মুখ ধুয়ে নেয়, যতটুকু পারা যায় ফ্রেশ হয়। প্যান্ট থেকে মিতুর ছিটকে আসা বমি পরিষ্কার করে। বেরিয়ে এসে দেখে মিতু দাঁড়িয়ে আছে। সে বের হওয়ার পরে তার পায়ের দিকে তাকিয়ে বলল, আপনি পরিষ্কার করলেন কেন? আমি পরিষ্কার করে দিতাম। কি? মিতু হাতের ইশারা প্যান্ট দেখিয়ে বলল, ময়লা। মুশফিক বুঝতে পারল মিতু কিসের কথা বলছে। মেয়েটা খেয়াল করেছে। সে হেসে বলল, তোমাকে পরিষ্কার করতে হবে, আমি পারি এসব। মিতু ফ্যাকাশে চোখে তার দিকে তাকিয়ে আছে। মুশফিক মিতুর কাছে যায়। মাথার চুল ক্লিপ ছেড়ে উস্কো খুস্কো হয়ে আছে। মিতুকে একটা চেয়ারে বসিয়ে মাথার চুলগুলো যতটা সম্ভব গুছিয়ে ক্লিপ দিয়ে আটকে দেয়। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের দিকে তাকিয়ে আছে। মানুষটা এত যত্নশীল। মুশফিক বলল, কি খাবে? পেট তো খালি। মিতু না করে। মুশফিক বলল, না খেলে আরো খারাপ লাগবে। আবার বমি হবে। মুশফিক বলল, কিছু হবে না, তুমি বসো। কি খাবে? ভাত? না, অন্য কিছু। আচ্ছা। কিছুক্ষণ পরে মুশফিক ফিরে আসে। মিতুর হাতে দুটো ট্যাবলেট দিয়ে বলল, খেয়ে নাও। মিতু চুপ করে খেয়ে নেয়। ওয়েটার তাদের খাবার দিয়ে যায়, কলিজা ভুনা, সবজি আর পরোটা। মিতু একটু খায়। মুশফিক জোর করেও খাওয়াতে পারে না। মুশফিক খেয়ে কফি আনে। মিতু যে খেতে পারছে না এটা চুপচাপ দেখছে। মিতুকে বাসে উঠিয়ে সে নেমে যায়। নিরিবিলি বাসে মানুষ নেই বলতে গেলে। সবাই নিজ প্রয়োজনে নেমে পড়েছে।
আস্তে আস্তে সবাই ফিরে আসে। কিছুক্ষণের মাঝে মুশফিকও ফিরে আসে, হাতে অনেকগুলো খাবার। মিতু দুর্বল কণ্ঠে বলল, এগুলো কি? চিপস, জুস, চকলেট, আচার। মিতুর নাক সিটকে বলল। আমি কিছু খাবো না। মুশফিক হাসে, সিটে বসে বলল। আচ্ছা। মৃদু ঝাঁকুনি দিয়ে বাস আবার চলতে শুরু করে। মৃদু আস্তে করে সজ্ঞানে ইচ্ছায় মুশফিকের কাঁধে মাথা রাখে। মুশফিকের হঠাৎ নিজেকে খুব পূর্ণ লাগে। সুখের আতশবাজি যেন চারিদিকে ফুটে ওঠে। সে মৃদুর হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। মৃদু নরম স্বরে বলল, আমার শুয়ে পড়তে ইচ্ছে করছে। শুয়ে পড়ো। মৃদু মাথা তুলে বলল। কোথায়? মুশফিক নিজের কুল দেখিয়ে বলল। এখানে। মৃদু সিট পর্যবেক্ষণ করে দেখে সিট বেশ বড়, অনায়াসে শুয়ে যেতে পারবে। মৃদু পা মুড়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। মুশফিক মৃদুর মাথায় হাত বুলিয়ে দেয়। একটা হাত মৃদুর হাত আঁকড়ে ধরে। মৃদু অবাক হয়ে মুশফিকের দিকে তাকিয়ে থাকে। এই মুশফিক তার কাছে নতুন। সে বলল, তখন আমার ময়লা পরিষ্কার করতে আপনার ঘৃণা হলো না? মুশফিক কিছুক্ষণ মৃদুর দিকে তাকিয়ে থেকে বলল, ঘৃণা হবে কেন? হওয়াটাই তো স্বাভাবিক ছিল। তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। আমরা দুজনে একে অপরের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, যার কাছে নির্দ্বিধায় সবকিছুই বলা যাবে, করা যাবে। একে অপরের বিন্দু পরিমাণ সমস্যাও শুকনো নজরে দেখতে হবে, যত্ন নিতে হবে। শুধুমাত্র আমি তোমার হাজবেন্ড বলে যে তুমি শুধু আমার সেবা করবে আর তোমার অসুস্থতায় আমি তোমার সেবা না করে নাক কুচকে দূরে সরে থাকবো, তা কি করে হয়? আমি সব সময় তোমার যত্ন নেব। মৃদুর বুকটা সুখে কেমন চিনচিন করে ওঠে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায় এত ভালো মন মানসিকতার সম্পূর্ণ জীবন সঙ্গী দেওয়ার জন্য। মুশফিক মৃদুর চোখে তার জন্য স্পষ্ট মুগ্ধতা দেখতে পায়। সে হাসকি স্বরে বলল, তাছাড়া ভালোবাসার মানুষের কোনো কিছুতেই ঘৃণা আসে না। মৃদু ঠোঁট কামড়ে ধরে অপলক মুশফিকের দিকে তাকিয়ে থাকে। একটু পরে আস্তে করে বলল, আমি আপনার ভালোবাসার মানুষ। মুশফিক ঠোঁট টিপে হাসে। মৃদুর নাকে টোকা দিয়ে বলল, এখন হওনি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। মৃদুর বলতে ইচ্ছে হলো, তা ভালোবাসার মানুষ যদি না হলাম, তাহলে কপালে চুমু টুমু দেওয়ার কি দরকার ভাই? ভালোবেসেই না হয় এসব করো। কিন্তু এসব কি মুখে বলার সাহস মৃদুর আছে? সে চুপ করে থাকে। মুশফিক তেঁতুলের আচার মৃদুর মুখের সামনে ধরে। মৃদু মাথা নাড়ে। মুশফিক বলল, খাও, ভালো লাগবে। মৃদু চুপচাপ খায়। মুশফিক একে একে চিপস, জুস, চকলেট, আচার সব খাইয়ে দেয়। মৃদু চুপচাপ শুয়ে থাকে। মুশফিকের গায়ের মিষ্টি আদুরে ঘ্রাণ তাকে অন্যরকম আবেশে জড়িয়ে রাখে। সে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। মৃদু ঘুমানোর পরে মুশফিক তার মোবাইল ফোন দিয়ে ঘুমন্ত মৃদুর কয়েকটা ছবি তুলে নেয়। মানুষের কথার শব্দে মৃদুর ঘুম ভেঙে যায়। নিজেকে আবিষ্কার করে মুশফিকের কোলে। সে মুশফিকের কোলে সে কখন শুয়েছে। মৃদু মুশফিকের সাথে মিশে আছে। মুশফিক তার দিকে কেমন মিষ্টি চোখে তাকিয়ে আছে। মৃদু জলদি উঠতে চায়। মুশফিক তাকে উঠতে সাহায্য করে বলল, এত তাড়া কিসের? আস্তে ওঠো। মৃদু আস্তে করে বলল। ডাকেননি কেন? পা ব্যথা করছে না? মুশফিক হেসে বলল, না, ঠিক আছে। গাড়ি থেমে গেছে। মৃদু বাহিরের দিকে তাকিয়ে বলল, আমরা কি পৌঁছে গিয়েছি? না। তাহলে গাড়ি থেমেছে কেন? আমরা এখন খাগড়াছড়ি আছি। এটা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা। এখানে একটা আর্মি চেকপোস্ট আছে। সামনে খুব আঁকাবাঁকা রাস্তা। রাতে গাড়ি চালানোর রিস্ক, তাই সেনাবাহিনীরা রাতে এখানে আসা সব গাড়ি আটকে দেয়। ভোরের আলো ফুটলেই ছেড়ে দেয়। ও আচ্ছা, আপনি কি এখানে আসেন? না, আমি আসি না, কিন্তু মাঝে মাঝে দরকার লাগলে আসতে হয়। কিছুদিন আগেই একটা ড্র্যাগের চালান হচ্ছিল, তখন এসেছিলাম। মৃদু অবাক হয়ে বলল, তারপর? ধরে ফেলেছি। আচ্ছা। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটে ওঠে। বাস গাড়ি পাহাড়ের উপর উঠতে থাকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় হেলে দুলে বাস উঠতে থাকে। মৃদুর ভয় লাগে। সে মুশফিকের দিকে ভয়ে ভয়ে তাকায়। মুশফিক বলল, এটা আলুটিলা পাহাড়। এই পাহাড় উঠতে 20 মিনিট লাগবে। ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমি আছি তো। মৃদু মুগ্ধ হয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে। দূরে কি সুন্দর পাহাড়। সকালে সাদা কুয়াশা যেন পাহাড় আঁকড়ে ধরে রেখেছে। তার চোখে মুখে মুগ্ধতার রেশ। মুশফিক চুপচাপ মৃদুর উচ্ছ্বাস দেখছে।
মুশফিক হাত দিয়ে এটা সেটা মিতুকে দেখাচ্ছে, চিনাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা খাগড়াছড়ি শহরে চলে আসে। বাস থেকে নেমে সকালের ঠান্ডা বাতাসে গা মাখে মুশফিক ব্যাগপত্র নিয়ে একটা গাড়িতে উঠে বসে। এখান থেকে আর্মি কটেজ অনেক দূরে, যার পথের দৃশ্য মিতুকে মুগ্ধ করে ক্ষান্ত হলো না, বরং প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করল। মুশফিক মিতুকে সব চিনিয়ে নিচ্ছেন। যখন আর্মি কটেজে পৌঁছালো তখন সকাল 6:30 বাজে। মিতু গাড়ি থেকে নেমে কটেজের দিকে তাকায়। দূরে এমন আরো কটেজ আছে, দেখতে একই রকম। সে জিজ্ঞাসার দৃষ্টি মেলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক মিতুর কানের কাছে মুখ নিয়ে বলল, মিজুরের রাজ্যে স্বাগতম আমার প্রিয়তমা। এই বাড়ি তোমার। এই বাড়িতে আমি তোমার কাছে শুধু শান্তি চাই আর ভালোবাসা। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে। আস্তে ধীরে কটেজের ভেতরে যায়। নিচে বড় হলরুম, সোফা আর টিভির সংযোগে সাজানো। পাশে বড় কিচেন, অন্য পাশে দুটো রুম, মাঝখানে সিঁড়ি। মুশফিক ইশারা করে উপরে যেতে। মিতু সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। উপরে 3টা রুম। এক রুমের এক পাশে বড় খোলা বারান্দা। এই রুমটায় মুশফিক থাকে। মিতুকে নিয়ে সেটাই যায়। মিতু রুমে ঢুকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। রুমটা দেখেই বোঝা যায় ভীষণ রুচিশীল মার্জিত মানুষের পছন্দ, খুবই অনন্য। মুশফিকের বাসায় যেমন সাদার সমারোহ, এখানেও তাই, সব সাদা। সে বারান্দায় আসে, তারপর মুখ দিয়ে বলল, ওয়াও, এত সুন্দর। মিতুর সামনে উঁচু উঁচু পাহাড়। সে চোখের পলক ফেলার ভাষা হারিয়ে ফেলে। কতক্ষণ দাঁড়িয়েছিল জানা নেই। পেছন থেকে মুশফিক বলল, এখন থেকে প্রতিদিনই দেখতে পারবে। এখন আসো, গোসল করো। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। শুধুমাত্র তোয়ালে পরে এভাবে ঘুরছে কেন? ছি, মতলব কি? মেজদের কি লজ্জা শরম থাকে না নাকি? মুশফিক বলল। যাও, আমার ডিউটি আছে মিতুল। মিতু সামনে এগিয়ে আসে। আমাকে মিতুল বললেন কেন? আমার পছন্দ, ভালো লাগে, মিষ্টি লাগে। মিতু হেসে রুমে যায়। লাগোয়া সুন্দর বাথরুমে ঢুকে আরেকবার মুগ্ধ হয়। দেয়াল ঘেঁষে বাথটাব, আর সামনে সুন্দর জানালা। সেই জানালা দিয়ে পাহাড় দেখা যায়। গোসল করতে করতে প্রকৃতি দেখা যাবে। মিতু জলদি গোসল করে বেরিয়ে আসে। রুমে কেউ নেই। মিতু মাথা মুছতে মুছতে নিচে আসে। মুশফিক নাস্তা বানাচ্ছে, ফ্রোজের পরোটা আর ডিম ভাজি। আরেক চুলায় আদা দেওয়া রং চা। মিতু কাছে গিয়ে দাঁড়ায়। মুশফিকের হাতের কাজ দেখে বোঝা যাচ্ছে মুশফিক রান্না বান্নায় দক্ষ। মুশফিক বলল, ভালো লাগছে। মিতু হেসে বলল। হ্যাঁ। মুশফিক টেবিলে এনে নাস্তা রাখে। মিতুকে পরোটা দিয়ে সে শসা, টমেটো, গাজর আর 1 কাপ চা খায়। মিতু অবাক হয়ে বলল, আপনি এসব খেয়েই থাকবেন? হ্যাঁ, পরোটা খান না? খাই মাঝে মাঝে। গতকাল রাতে পরোটা খেলাম না, সেটা তো ওভার ছিল, তাই এখন স্যালাড দিয়ে কাটাকাটি। মিতু এবার বুঝলো এমন পাথর কোদা শক্ত শরীরের রহস্য কি। সে নাস্তা করে বিছানায় চলে আসে। নরম তুলতুলে বিছানা। মিতু শোয়ার পরেই আরামে চোখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে কপালে হাতের স্পর্শ পেয়ে মিতু চোখ খুলে তাকায়। কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝিনি। মুশফিক ইউনিফর্ম পরে প্রস্তুত। মিতু আস্তে করে বলল, এই, আপনাকে এত সুন্দর লাগছে কেন? মুশফিক মিতুর দিকে ঝুঁকে আসে। আমি তো মিতুর বর, তাই একটু আলট্রা লেভেলের সুন্দর। মুশফিকের কটেজের কিছুটা দূরে আরো 3টা একই মডেলের কটেজ। 4 জন অফিসারের 4টা কটেজ। মুশফিক আজকে কাজে মন বসাতে পারছে না। কম্পিউটারের সামনে বসে আছে, অথচ মনোযোগ স্ক্রিনে নেই। সে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে। আসার সময় মিতুকে বলে এসেছিল ঘুম থেকে উঠে যেন তাকে ফোন দেয়, কিন্তু এখন 12টা বাজে, অথচ মিতুর ফোন দেয়নি। আগে কখনো বাসায় যাওয়ার জন্য মন এত ছটফট করেনি, কিন্তু আজকে মন ছটফট করছে। কর্নেল ফারুক আহমেদ মুশফিকের ছটফট নজরে পড়ে। মুশফিক কাজ পাগল মানুষ, অথচ আজকে একটু পরে পরে ঘড়ির দিকে তাকাচ্ছে, যেন কারো প্রতীক্ষায় অপেক্ষারত। উনি মুশফিকের কাছে যায়। মেজর, আর ইউ ওকে? স্যারের কথা শুনে মুশফিক নড়ে চড়ে বসে। গমগমে গলায় প্রফেশনাল ভাবে বলল, ইয়েস স্যার। তোমাকে চিন্তিত লাগছে। নি প্রবলেম? মুশফিক যে বিয়ে করেছে এই খবরটা এখনো কাউকে জানানো হয়নি। চাকরি সূত্রে তার বিয়ের পারমিশন আছে। মেজর যেহেতু নিজস্ব কটেজও পেয়েছে, সে বলল। নো স্যার। উনি মুশফিককে ভীষণ স্নেহ করেন।
কাজের প্রতি এত সৎ আর কর্মঠ মানুষ উনি কমই দেখেছেন। তাছাড়া মনে মনে মুশফিককে নিয়ে আলাদা চিন্তাও আছে। উনি মুশফিকের কপালে হাত রেখে বলল, শরীর ভালো আছে তো? ওনার কাছে মুশফিক বিব্রত বোধ করে, কিন্তু ওনাকে বসতে না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ঢাকা গিয়েছিলাম তাই একটু ক্লান্ত লাগছে। তাহলে একটা ব্রেক নাও। মুশফিক এটাই বলতে চেয়েছিল। উনি বলাতে মুশফিকের ঠোঁটের কোণে কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে। সে বলে, জি স্যার। 2টার সময় আবার চলে আসবে। ইয়েস স্যার। মুশফিক দক্ষ হাতে জলদি গাড়ি চালিয়ে কটেজের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে তার ভীষণ শান্তি অনুভব হয়। এতদিন তো এমন শান্তি লাগেনি, আজ কেন লাগছে? প্রশ্নটা শুনে মুশফিক নিজেই হাসে। সে জানে কেন বুকে এত শান্তি লাগছে, কারণ তার শান্তির ভোমরা বাসায়। সে আদৌ জানে না মিতু তাকে কতটুকু শান্তি দেবে, কিন্তু সে মিতুকে অসহ্য রকমের শান্তি দেবে। এগুলো ভাবতে গম্ভীর ঠোঁটের ভাঁজে হাসি ফুটে ওঠে। সে কটেজের ভিতরে ঢুকে অনুভব করে কটেজ এখনো শান্ত, নিরিবিলি। কোথাও মিতুর সারা শব্দ নেই। সে দ্রুত পায়ে উপরে উঠে আসে। সকালে বাসার পরিবেশ যেমন রেখে গিয়েছিল সবকিছু সেভাবেই আছে। সে নিঃশব্দে বিছানার কাছে এসে দাঁড়ায়। শক্ত কড়া পড়া হাত দিয়ে যথেষ্ট নরম স্পর্শ দিয়ে ছুঁয়ে দেয় মিতুলের তুলতুলে গাল। একদৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মেয়েটাকে দেখলে ভালোবাসার লাল নীল ফুলে চারিপাশ ভরে যায়। অজানা এক সুগন্ধির প্রাণভোমরা সুবাসে ভরে যায় মনের আঙিনা। মিতু সারা রাতের জার্নি আর বমি করে দুর্বল হয়ে গিয়েছে। সকালে পাখির মতো একটু খাবার খেয়ে যে ঘুমিয়েছে আর ওঠেনি। সে মিতুর রেশমি চুলে হাত বোলাতে বোলাতে তীক্ষ্ণ নজরে মিতুকে পর্যবেক্ষণ করে। এই ছোট্ট দেহের অধিকারী মেয়েটা তার অর্ধাঙ্গ। একেই ভালোবাসতে হবে। রাগী গম্ভীর মেজরকে ছুঁয়ে দেওয়ার অধিকার কারো নেই, অথচ এই মেয়েটা তাকে ছুঁয়ে দেবে নিবিড়ভাবে। মুশফিকের দেহে এক অন্যরকম পুলক ভর করে। নরম গলায় বলল, মিতু, এ মিতু। মিতু ভীষণ আদর মাখা ঘুমো ঘুমো গলায় রয়ে শুয়ে বলল। হুম। মুশফিক থমকে গেল। ধীর স্থির কণ্ঠে বলল, দুপুর হয়ে গেল, উঠবে না? মিতু ছোট বাচ্চার মতো আহ্লাদি গলায় বলল। আর একটু প্লিজ। মুশফিক মিতুর দিকে তাকিয়ে আছে। আচ্ছা, গলার স্বর কি খাওয়া যায়? তার ইচ্ছে করছে মিতুর জড়ানো স্বরটা হাপুস হুপুস করে খেয়ে ফেলতে। আশ্চর্য, কি ভয়ঙ্কর রকম ইচ্ছা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটা কি তাকে পাগল বানিয়ে দেবে নাকি? দাম্ভিক রুচির সম্মত মুশফিকের মনে এমন উদ্ভট চিন্তাধারায় সে নিজেই অবাক। মিতুর রেশমি কালো চুলে হাত বুলিয়ে বলল, খেতে লাগে না? ঘুম লেগেছে। মুশফিক শব্দ করে হেসে ওঠে। তার নিরামিষ ছন্দহীন জীবনে মিতু যেন অন্ধকার রাতে ছোট ছোট জোনাকির মতো আলো ছড়াচ্ছে। মিতুর হাতটা নিজের হাতে তুলে নেয়, তারপর খোঁচা খোঁচা দাড়ি সমেত গালে নরম কোমল হাতটা আলতো করে ঘষে দেয়। কি মনে করে মুশফিক হাতটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নেয়। বেলি ফুলের ঘ্রাণ নাসারন্ধে এসে আঘাত হানে। মুশফিক চোখ বন্ধ করে থাকে। মিতু কতক্ষণ ঘুমিয়েছে জানে না, কিন্তু ঘুম ভাঙে নরম ধারালো কোনো স্পর্শে। সে চোখ খুলে তাকায়। মুশফিক তার হাত পরম যত্নে তার গালে নিয়ে ঠেকিয়েছে। মিতুর গা শিরশির করে ওঠে। ঘুম থেকে উঠেই যে এমন ভয়ানক দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। মিতু চুপচাপ মুশফিকের দিকে তাকিয়ে আছে। সে জেগে গিয়েছে, মুশফিক এখনো দেখেনি। তার হাত গাল স্পর্শ করতেই মিতুর দেহের প্রতিটা লোম সজাগ হয়ে যায়। মুশফিক গাল স্পর্শ করিয়েই থামেনি। সে মিতুর হাতটা নাকে নিয়ে ঠেকায়। পাজি মেজর। মিতু কেঁপে ওঠে আর সে কাঁপুনি হাতে বেয়ে মুশফিকের কাছে গিয়ে পৌঁছয়। মুশফিক সতর্ক চোখে তাকায়। মিতুকে ফ্যাকাশে ভয়তর চোখে তাকাতে দেখে মুশফিক মিতুর হাত ছেড়ে দেয়। বিচক্ষণ মুশফিকের বুঝতে অসুবিধা হয় না যে মিতুর ভয়ের কারণ কি। সে নরম মৃদুর চোখে মিতুর দিকে এক নজরে তাকিয়ে থাকে। মুশফিকের সব স্পর্শ মিতুর মনে ভয় জাগিয়ে দিলেও অন্যরকম এক ভালো লাগায় হৃদয় সুখে ভরে যায়। মুশফিকের গম্ভীর চোখ মুখ দেখে মিতু স্বাভাবিক গলায় বলল, আর একটু ঘুমাই। মুশফিক মিতুর হাসি মুখের দিকে তাকিয়ে বলল, আরো? হ্যাঁ। মুশফিক কিছু বলতে যাচ্ছিল, তার আগে মিতু তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ মেজর, প্লিজ। মুশফিক কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে করে উঠে দাঁড়ায়। গায়ের কাপড় পাল্টে নিচে চলে যায়।
মিতু ভাবে মুশফিক আর অফিসে যাবে না, সে আরেকটু ঘুমিয়ে নেওয়ার জন্য চোখ বন্ধ করে। যদিও মিতু ভেবেছিল সে মিনিট 10 পরে উঠে যাবে, কিন্তু চোখ খুলে দেখে সূর্যের লাল আভা তার ঘরে ঢুকছে। মোবাইলের সময় দেখে মিতু চমকে যায়। 4টা বাজে। সে লাফিয়ে উঠে বসে। মুশফিক 10টা ফোন দিয়েছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে শুনতে পায়নি। মিতু বসে নামতে যাবে, তখন হাতে একটা চিরকুট আসে। সে চিরকুট হাতে নিয়ে দেখে মুশফিকের গুটগুট করে লেখা চিঠি। বিয়ের পরে বউকে চিঠি দেওয়ার ব্যাপারটা খুব মজার। মিতু চিঠিটা পড়ে। এই আল্লাদি মেয়ে, ঘুম শেষ হলো? এত ঘুমাতে পারো তুমি? শোনো, ফ্রেশ হয়ে নিচে যাও, টেবিলে খাবার সাজানো আছে, খেয়ে নাও। খাবার পরে অবশ্যই তোমাকে ফোন করে জানাবেও। বাচ্চা বউটাকে বাড়িতে রেখে টেনশনে আছে তোমার হ্যান্ডসাম পুরুষ। চিঠিটা পড়ে মিতুর মুখে হাসি বিস্তর হয়। মুশফিক যত্নশীল, শুধুমাত্র একটু না, অনেকটাই যত্নশীল আর অনেক আদরে। মিতু হঠাৎ টের পায় তার পেটের নাড়িভুড়ি খাবার চাইতে চাইতে মরে যাওয়ার জোগাড়। সে জলদি ফ্রেশ হয়ে নিচে যায়। খাবার টেবিলে গিয়ে খাবার দেখে মিতু মুশফিকের প্রতি আরও মুগ্ধ হয়। দেশি মুরগি ভুনা আর ঘন ডাল। খাবার খেয়ে মিতু বাধ্য হয়ে বলল, বাহ মিতু বাহ, কপাল গুনে এমন লক্ষ্মীমন্ত জামাই পেয়েছিস। কি ভালো রান্না করে, নিশ্চয় খুব ভালোবাসবে। ইস। মিতু খাবার টেবিলে বসেই মুশফিকের মোবাইলে ফোন দেয়। ওপাশ থেকে দারাজ কণ্ঠে কাঙ্ক্ষিত পুরুষ বলল, মাই গুডনেস, মিতু এতক্ষণ ঘুমিয়েছো? মিতু হেসে উঠল, রিনরিনে কণ্ঠে বলল, খাবার খেলাম। এত ভালো রান্না করেন কিভাবে? বাসায় এসে শিখাবো কিভাবে রান্না করতে হয়। মিতু আস্তে করে বলল, মেজর সাহেব, আমি আপনার থেকে কিছু শিখতে চাই না। না জানলেও শিখাবো, তোমাকে শিখিয়ে পড়ে দক্ষ বানানো আমার দায়িত্ব। তাই? হ্যাঁ, আমি মেজর মিতু, আমার সবকিছুই একটু অন্যরকম। বোকা মিতু বলল, সবকিছু কি? সবকিছু মানে কি জানতে চাইছো? এতক্ষণে মিতুর মনে হলো চালাক মিতু বোকার মতো কাজ করে ফেলেছে। সে জলদি বলল, রাখছি। মুশফিক মুস্কি হাসে। চঞ্চল মেয়ে তার কাছে আসলেই যেন শামুকের খোলসে ঢুকে যায়। মিতু নিচের দিকে তাকায়, ট্রাউজার আর গেঞ্জি পরা। এই অবস্থায় যদি মুশফিক তাকে দেখে তাহলে খুব হাসবে। মিতু সন্ধ্যার পরে একটা কালো শাড়ি পরে হালকা সাজুগুজু করে নেয়। মুশফিক তাকে বলেছিল তার কাছে আসার পরে প্রতিদিন শাড়ি পরতে হবে। সেই কথা অনুযায়ী মিতু অনেকগুলো শাড়ি নিয়ে এসেছে। শাড়ি পরার পরে মিতুর খুব লজ্জা লাগতে শুরু হলো। মাগরিবের আজান হয়ে গিয়েছে অনেকক্ষণ, অথচ মুশফিক এখনো আসছে না। এত বড় কটেজে মিতুর কেমন ভয় লাগতে শুরু হলো। সে চুপচাপ বিছানায় বসে মুশফিককে ফোন দেয়। কখন আসবেন? মুশফিক দুষ্টুমি করে বলল, কেন? আমার ভয় লাগছে। আজকে আসতে লেট হবে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। ভয় তার কলেজে যেন গলায় চলে এলো। লেট মানে? এই পাহাড়ের জঙ্গলে আমি একা থাকতে পারবো না, মরে যাব। মুশফিক হেসে বলল, মরতে হবে না, তুমি বাইরের বাগানে আসতে আসতে আমি চলে আসবো। আপনি এত পচা? মুশফিক হেসে গাড়ি স্টার্ট দেয়। মিনিট 5 পরে কটেজের সামনে এসে থামে। হালকা আলোয় শাড়ি পরিহিতা লাবণ্যময়ী নারীটাকে দেখে বুকটা মুচড়ে উঠল। গাড়ি গ্যারেজে রেখে চুপচাপ মিতুর সামনে এসে দাঁড়ায়। মিতু হাসি মুখে তাকিয়ে আছে। মুশফিক বলল, কি অবস্থা? মিতু মাথা দুলিয়ে বলল, এই তো। ভেতরে চলো। মুশফিক আগে যায়, মিতু তাকে অনুসরণ করে যায়। মুশফিক ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে রাতের খাবার খায়। তারপর কড়া চা বানিয়ে বারান্দায় গিয়ে বসে। মিতু মুশফিকের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। আসার পর থেকে মুশফিক ঠিকঠাক কথা বলছে না, চুপচাপ নিজের কাজ করছে। দরকার হলে সামান্য কথা বলছে। তখনই কানে আসে মুশফিকের ডাক। মিতু, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিতুর রুম থেকে বেরিয়ে বারান্দায় আসে। মুশফিক চা খাচ্ছে। মিতুর হঠাৎ খুব কান্না পায়। এই বাসায় শুধুমাত্র তারা দুজনই আছে। এর মধ্যে মুশফিক যদি কথা না বলে তাহলে কিভাবে হবে? এমনিতেই বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। সে ভেবেছিল শাড়ি পরাতে মুশফিক তার প্রশংসা করবে, কিন্তু মুশফিক ভালো করে তাকিয়েছে কিনা সন্দেহ। মিতু রেলিং ধরে দূর পাহাড়ের গায়ে কৃত্রিম লাইটের দিকে তাকায়। মুশফিক আরও কয়েকবার ডাকে। মিতু গম্ভীর গলায় বলে, খাবো না। মুশফিক শক্ত অথচ শান্ত কণ্ঠে বলল, কেন? ভালো লাগছে না।
মুশফিক খুব ভালো করে জানে মিতুর ভালো না লাগার কারণ। সে তীক্ষ্ণ চোখে মিতুকে পর্যবেক্ষণ করে। মেয়েটা তাকে একটুও বুঝতে পারছে না, এমনকি তার মনের প্রচণ্ড ঝড় সম্পর্কেও জানে না। সে শক্ত হয়ে চেয়ারে বসে আছে। মিতুল মেয়েটা শাড়ি পরেছে, শাড়ির প্রতি তার ভীষণ দুর্বলতা আছে। এই কথাটা কেউ জানে না। কয়েকবার মিতুকে বলেছে আর মেয়েটা ঠিক মনে রেখেছে। আজকে রাতে মিতুকে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখে তার দুনিয়াটা মুহূর্তেই উল্টে পাল্টে গেল। মন মন্দিরে কেউ চুপি চুপি বলে গেল, মুশফিক, বাড়িতে তুই আর মিতু, আর কেউ নেই। সে চুপচাপ নিজের কাজ করে গিয়েছে। মিতু তাকে কোনো প্রকার সাড়া দেওয়ার আগে সে একটু এগোবে না, কিন্তু মনে যে উত্তাল সমুদ্রের মতো তুফান হচ্ছে, মন বাঙাচি জেগে তার তীব্রতা প্রকাশ করতে মুখিয়ে আছে। সে নিজেকে যত সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, আর মিতু তার এই নিশ্চুপতায় অভিমান করেছে। মিতু যদি জানতো। চেয়ারে হেলান দিয়ে মুশফিক মিতুকে দেখছে। দুধে আলতা গায়ের রং, এর উপর কালো শাড়ি। মিতুকে দেখতে চাঁদের মতো সুন্দর লাগছে। মুশফিকের আগে কখনো এমন হয়নি, কিন্তু আজকে যেন সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। যেন শক্ত খোলস ছেড়ে অন্য মুশফিক বেরিয়ে এসেছে, যে কিনা তার বউয়ের প্রেমে পড়ে গিয়েছে ভীষণভাবে। মিতু অভিমানী চোখে মুশফিকের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। মুশফিক সকল দিশা হারায়। মেয়েটা যেন তাকে চুম্বকের মতো টানছে। সে উঠে দাঁড়ায়, ধীর পায়ে মিতুর কাছে গিয়ে দাঁড়ায়। মিতু, মিতু মন খারাপ করে মুশফিকের দিকে তাকায়। মুশফিক আস্তে করে বলল, শাড়ি পরছো কেন মেয়ে? মিতু আস্তে করে বলল, আপনার পছন্দ তাই। মুশফিক আস্তে করে বলল, ভীষণ ভুল করেছো। কেন? মুশফিক মুখে কিছু বলল না, ভীষণ গভীরভাবে তার দিকে তাকালো। এই দৃষ্টিতে মিতুর হৃদয় এফোর ওফোর হয়ে গেল। অন্তর জুড়ে শীতের মতো ঠান্ডা বাতাস নেমে এলো। মুশফিকের দৃষ্টিটা খুব নেশামাখা মনে হলো। মিতু মাথা নিচু করে নেয়। মুশফিক দূর পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে মিতু বলল, আমাকে সুন্দর লাগছে না? মুশফিক মিতুর দিকে তাকিয়ে থাকে। মিতু জবাবের অপেক্ষায় তাকিয়ে আছে। মুশফিক বলল, একটা কথা বলে রাখবে? মিতু মুশফিকের গভীর চোখে নিজের দৃষ্টি হারিয়ে বলল, রাখবো। মুশফিক কোনো নাটকের নায়ক না যে এমন পুতুল পুতুল বউ কাছে থাকলে নিজেকে পাথরের মতো আটকে রাখবে। সে আসলেই আর নিজের ইচ্ছা অভিব্যক্তি আড়ালে রাখতে পারল না। আস্তে করে বলল, তুমি একটু জোরে ধরি। মিতু কেঁপে ওঠে, কিন্তু কিছু না বলে নিশ্চুপ থেকেই যেন সম্মতি দেয়। মুশফিক খুব নরমভাবে মিতুকে নিজের বুকে মিশিয়ে নেয়। মিতু কেঁপে ওঠে। মুশফিকটা খুব টের পায় মিতু তার বুকের কাছে আছে। সে পরম আবেশে মিতুকে নিজের বুকের অশান্তির ধাপন বোঝাতে চায়। কানের কাছে মুখ গুজে বলল, মিতুল। মিতুর জড়ানো গলায় বলল, শাড়ি কেন পরছো? এত সুন্দর লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছি। আগুন জ্বলছে মিতুল। ভীষণ ভদ্র, মার্জিত আর গম্ভীর মানুষের মুখে এমন কথা শুনে মিতুর দম আটকে যায়। মনে মনে কেউ বলে, প্রতিটা পুরুষ তার নিজস্ব নারীর কাছে ভীষণ অভদ্র, সে হোক না মেজর। মুশফিকের কথায় মিতুর অন্তরাত্মা থরথর করে কেঁপে ওঠে। সেই কাঁপন দেহে প্রবাহিত হয়। চোখের পাতা শক্ত করে বন্ধ করে নেয়। মুশফিক মুস্কি হাসে। সামান্য কথায় আলতো স্পর্শ পেয়ে মিতু এমন কাঁপছে। বেশি ভালোবাসলে কি হবে? এই মেয়ে নির্ঘাত মরে যাবে। মুশফিকের কাছে মিতুর এমন কাঁপন খুব অবাক লাগছে। সে কি খারাপ কিছু করলো? সে তো শুধুমাত্র একটু কথাই বলল, যা কিনা স্বামী স্ত্রীর মাঝে খুবই স্বাভাবিক। মিতু ফট করে বলল, আমি প্রস্তুত না। মুশফিক ভ্রু কুঁচকে নেয়। চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়। কিসের জন্য? মিতু জিভ দিয়ে ঠোঁট ভেজায়। মনে ভয়ের রাজা খামছে ধরে আছে। সে কিছু না বলে মুশফিকের দিকে তাকায়। মুশফিক মুহূর্তেই বুঝে যায় বালিকার মনে ঝড়, ভয়, লজ্জা। তার ঠোঁটে মুস্কি হাসি ফুটে ওঠে। মেয়েটা কি ভেবেছে সে এখনই জাপটে ধরে সব আদায় করে নেবে? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কথা বলো। মিতু মাথা নেড়ে বলল, কিছু না। বলো। মিতু আমতা আমতা করে বলল, আমি আসলে মিতু, আমি এতটাই হিংস্র নই যে আমার পরে নিজের হিংস্রতা প্রকাশ করার জন্য মুখিয়ে আছি। তুমি আমার, সেটা শুধুমাত্র কয়েকদিন বা কয়েক মাসের জন্য, সারা জীবনের জন্যই তুমি আমার। এতে জোর জবরদস্তির কিছু নেই। আমরা একে অপরকে আগে বন্ধু হিসেবে পরিচয় করাই, তারপর বাকিটা। আর তুমি ভাবলে কি করে আমি তোমার সম্মতি ব্যতীত কোনো পদক্ষেপ নেব?
মিতু জিভে কামড় দিয়ে বলল, আল্লাহ, আপনি কত ফাস্ট চিন্তা করেন। ফার্স্ট না, এটা তোমার মনের কথাই। কি ভেবেছো এখানে আসার পরে প্রধান কাজ হবে শারীরিক সম্পর্ক করা, তাই না? মিতু আস্তে করে বলল। এটাই কি স্বাভাবিক নয়? মুশফিক থমকে যায়, চোখ মেলে তাকায় কালো শাড়িতে জড়ানো মিষ্টি মেয়েটার দিকে। মেয়েটা আসলে কি চায়? এখন বলে সে প্রস্তুত না, আবার এখনই বলছে কাছে আসাই স্বাভাবিক। কি জানি, আর তো বিয়ে করিনি, এটাই প্রথম বিয়ে। মিতু অবাক হয়ে বলল, এই সব জানতে হলে আরো বিয়ে করে অভিজ্ঞ হতে হয়। জানতাম না তো। মুশফিক অবুঝ ভান করে বলল। না জানলে তো বিয়ে করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। মিতু মুশফিকের পাথরের মতো শক্ত বুকে ধাক্কা দিয়ে বলল। উফ। মুশফিক বুকে হাত দিয়ে মুচকি হাসে। মিতু মুগ্ধ হয়ে মুশফিকের হাসির দিকে তাকিয়ে আছে। হাসিটা বরাবরের মতো সুন্দর, হৃদয় ছোঁয়া। মিতু মুশফিককে ভালো করে পর্যবেক্ষণ করে। অফ হোয়াইট টি শার্ট আর কালো ট্রাউজার পরনে। এত দাম্ভিক রাগী মেজরকে এখন ঠিক মেজর মনে হচ্ছে না। মুচকি হাসি মাখা মেজরকে মনে হচ্ছে পাশের বাড়ির খুব সাধারণ ছেলে। মুশফিক বলল, শোনো বালিকা, আমাকে ভয় পেতে হবে না। যেদিন এমন কাঁপাকাঁপি বন্ধ হবে সেদিন খবর দিও, একটু ছুঁয়ে দেবো। কাঁপাকাঁপি কখনো বন্ধ হবে না। মুশফিক মিতুর দিকে এক নজরে তাকিয়ে আছে। হাসকি স্বরে বলল, আমি অপেক্ষায় আছি। কিসের? মুশফিক একগাল হাসে। বিয়ে করার পর স্ত্রীকে কাছে পাওয়ার জন্য যে এত প্রশ্ন শুনতে হবে তা কে জানতো? মাথা ঝুঁকিয়ে বলল। নাথিং। মিতু মুশফিকের হাসির দিকে তাকিয়ে বলল, মেজর, আপনি খুব খারাপ। সেটা তো প্রথম দিন থেকেই। মিতু চুপ করে থাকে। মুশফিক বলল, শোনো, আমাকে এত ভয় পেতে হবে না। আমি কোনো রাক্ষস না, আমি তোমার স্বামী। আর এই দুনিয়ায় মেয়েদের শান্তির ভরসার আপনজন হলো তার স্বামী। তো নর্মাল থাকো, ওকে? মুশফিক এসব কিছু মিন করে মিতুর কাছে আসেনি, অথচ সে কত কি ভেবে নিয়েছে। মুশফিকের কথায় তার সম্মান বেড়ে গেল। মিতু মাথা নেড়ে সম্মতি জানালো। মিতুর দিকে তাকিয়ে মুশফিক হেসে ওঠে। তার হাসি দেখে মিতু বলল, হাসেন কেন? মুশফিক ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণে আনলো। আচ্ছা, হাসবো না। মিতু মুশফিকের দিকে তাকিয়ে আছে। এই যে কেমন শান্ত সুরে কথা বলছে। মুস্কি হাসে। কি বলবে এই ছেলে খুব রাগী গম্ভীর। সে ভাবল একটু আগে বেশি প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে। বিয়ে যেহেতু হয়েছে, হাজবেন্ড অবশ্যই কাছে আসবে, সম্পর্ক সহজ করার চেষ্টা করবে। কিন্তু সে কিনা একটা ইম্যাচিওর মেয়ের মতো প্রতিক্রিয়া জানিয়ে ফেলেছে। মিতু বলল, শাড়ি পরেছি হ্যাঁ, দেখলাম। আপনার জন্য। মুশফিক শান্ত চোখে তাকিয়ে বলল। আচ্ছা। মিতুর এবার অভিমান হলো। ওনার জন্য শাড়ি পরেছে, অথচ উনি কোনো প্রশংসা করলো না। অথচ সে কান জোড়ানো প্রশংসা শুনতে চাইছে। কেউ সাজুগুজু করলে প্রশংসা করতে হয়। মুশফিক গম্ভীর হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে। তারপর বলল, একটু প্রশংসা করাতে যে প্রতিক্রিয়া এসেছে, বেশি প্রশংসা করলে তুমি মরেই যাবে। তখন টিভিতে ব্রেকিং নিউজ হবে, জন সাধারণকে রক্ষা করার দায়িত্ব যার কাঁধে, তার হাতে স্ত্রী খুন। ও মাই গড। মুশফিকের কথা শুনে মিতু খিলখিল করে হেসে ওঠে। মুশফিক মুগ্ধ হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু, অনেকদিন বাসে যেতে পারবো না বলেই আমি তোমাকে আমার কাছে নিয়ে এসেছি। আমি নিজেকে কন্ট্রোল করে নিতে পারবো, তুমি স্বাভাবিক থেকো, দ্যাটস ইট। মিতুর মুখে হাসি ফুটে ওঠে। মুশফিকের প্রতিটা কথা তাকে মুগ্ধ করেছে। সে মুশফিকের দিকে হাত বাড়িয়ে দেয়। ফ্রেন্ডস? মুশফিক ঠোঁট টিপে টিপে বলল। এত বড় ছেলের বন্ধু হবে? মিতু আস্তে করে বলল। এত বড় ছেলেটা আমার ভর। মুশফিক মিতুর হাতটা ধরে বলল। ওকে। মিতু আর মুশফিক কাছাকাছি দাঁড়িয়ে আছে। মুশফিক মিতুর হাতটা তখনও নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে রেখেছে। পাহাড়ের ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে দিচ্ছে। মুশফিক অভ্যস্ত হলেও মিতুর ঠান্ডা লাগছে। সে আস্তে করে বলল, আমরা কি পাহাড়ের উপর আছি? পাহাড়ের উপরে না, কিন্তু মাঝে, গহীন পাহাড়ের মাঝে। মুশফিক মিতুর হাতটা উপরে তুলে ধরে, বৃদ্ধাঙ্গুলি দ্বারা হাতে স্পর্শ করে বলল, মিতু, হুম। তুমি আমার জীবনে প্রথম না। আমি চেষ্টা করব তোমাকে খুশি করতে। মিতু চোখে আশ্বস্ত করে বলল। আমিও। রাতে ঘুমোতে গিয়ে তারা আরো বিপাকে পড়ে।
মিতুর সাথে বিছানা শেয়ার করতে চাইলে যদি মিতু তাকে সস্তা ভাবে, সে বলল। মিতু, তুমি এই রুমে থাকো, আমি পাশের রুমে আছি। মিতু মুশফিকের অস্বস্তির কারণ বুঝল। সে মাথা নেড়ে সায় জানালো। মুশফিক চুপচাপ শুয়ে আছে। ইচ্ছে করছে ছুটে পাশের রুমে যেতে, গিয়ে মিতুকে বলতে যে মিতু, আমি শুধু তোমার পাশে শুয়ে থাকবো, আর কিচ্ছু করবো না। আমরা একসাথে থাকি, স্বামী স্ত্রী দূরে থাকা খারাপ কথা, একটুও ভালো কথা নয়। কিন্তু দাম্ভিক গম্ভীর মুশফিক এসব মুখে বলতে পারল না। সে চুপচাপ ঘুমানোর চেষ্টা করে। সব ঠিক ছিল, একা থাকার অভ্যাস মিতুর আছে। শুয়ে পড়ার পরেও তার ঘুম আসছিল না। সে এপাশ ওপাশ হয়ে ছটফট করে। রাত গভীর হয়ে যাওয়ার পরেও মিতুর চোখে ঘুমের দেখা নেই। হঠাৎ কানে আসে বন্য কোনো প্রাণীর হুঙ্কার। শুকনো পাতার কেউ হাঁটলে যেমন মর্মর শব্দ হয়, তেমন শব্দ, যেন কেউ হাঁটছে। কারো কথার শব্দ, হাসির শব্দ। মিতুর মনে হতে লাগলো কেউ তার গলা টিপে ধরতে আসছে। ভয় সে উঠে বসে। মোবাইলের আলো জ্বালিয়ে সে মুশফিকের রুমের দিকে ছুটে যায়। সারাদিনের পরিশ্রমে মুশফিক ক্লান্ত ছিল। সে ঘুমিয়ে আছে। ভারী নিঃশ্বাস সারা রুমে ঘুরছে। মিতু আস্তে করে মুশফিকের পাশে শুয়ে পড়ে। মুশফিক এসি অন করে ঘুমিয়েছে। বাধ্য হয়ে মিতু মুশফিকের কম্বল টেনে গায়ে দেয়। আবছা আলোয় মুশফিকের দিকে তাকিয়ে আবিষ্কার করে মুশফিকের প্রেমে সে একটু একটু করে ডুবে যাচ্ছে। এই প্রেম সাগর থেকে কখনো সে উঠতে পারবে না। এই যে কাছে আসার পরে সকল ভয় দূর হয়ে সেখানে জায়গা করে নিয়েছে এক আকাশ ভালো লাগা। মিতু নিশ্চিন্ত মনে ঘুমিয়ে যায়। তখনও ভোর হয়নি। সাধারণত ফজরের আজান দিলেই মুশফিক উঠে যায়, কিন্তু আজকে তার ব্যতিক্রম হলো। মাঝরাতে ঘুম ভাঙল। সে অনুভব করে তার বুকের মাঝে নরম একটা দেহ লুটিয়ে আছে। দুহাতে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। মিতুর গরম নিঃশ্বাসের জন্যই তার ঘুম ভেঙেছে। মুশফিক ও মিতুকে জড়িয়ে রেখেছে। মুশফিকের মনে হলো তার হৃৎপিণ্ড লাফিয়ে বাহিরে চলে আসবে। ঠোঁট শুকিয়ে চৌচির, মন ভাঙাচি ঝুপ করে মাথা তুলে তাকায়। নরম তুলতুলে দেহটাকে পিষে ফেলার অদম্য ইচ্ছে অনেক কষ্টে সংবরণ করে নেয়। মনে করে সন্ধ্যার কথা দিয়েছে, আকস্মিক কিছু করবে না। মিতুকে আস্তে করে একটু উপরে উঠিয়ে নাকের সাথে নাক স্পর্শ করে। মুশফিক নিজেই কেঁপে ওঠে। ফিস ফিস করে বলল, মিতুল, আমি তো সব সময় দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি কি সময় নিতে চাও না? কাছে যাবো না বলেই তো এই রুমে আসলাম, কিন্তু তুমি আমার কাছে চলে এলে। ইউ নো না, আমি একজন পুরুষ। তোমার এই সুগন্ধি আমি মাতাল করে দিচ্ছে। মুশফিক থেমে মিতুকে নিজের বুকে আরেকটু মিশিয়ে নেয়। সে আবার বলল, এই মেয়েটাকে কবে থেকেই এত ভালোবাসতে শুরু করলাম। এই মেয়ে, তুমি কি জানো তোমার মাঝে আমি আমার জীবন খুঁজে পাই? মিতু নড়ে ওঠে। লোমশ বুকে নাক ঘষে দেয়। মুশফিক শক্ত করে চোখ বন্ধ করে নেয়। মনে মনে ভাবে, মৃদুকে না আনলেই ভালো হতো।